বড় সাহেব আপনাদের পাঠিয়েছে? চাচা, আর এটাও বলেছে কাল সে নিজে আপনাদের বাসায় যাবে আর আপনার মেয়েকে নিয়ে কলেজে গিয়ে নিজে দাঁড়িয়ে থেকে অ্যাডমিশন করে দিয়ে আসবে। রোদের কথা শুনে মিম যেন আকাশ থেকে পড়ছে। এমন কিছু তো তার আব্বু বলেনি, তাহলে রোদ কেন মিথ্যে কথা বলছে? আর মিম তার আব্বুকে খুব ভালো করে চেনে। তার আব্বু কখনো সোনালীকে কলেজে অ্যাডমিশন করাতে যাবে না, তাহলে রোদ কেন রহিম আর তার পরিবারকে মিথ্যে সান্ত্বনা দিচ্ছে? মিমের চেয়ে বেশি অবাক হয় যখন রোদ নিজের পকেট থেকে 2টা টাকার বান্ডিল বের করে রহিমের দিকে এগিয়ে দিয়ে বলে, এই টাকাগুলো রাখুন আর আপনার মেয়েকে ভালো একটা কলেজে অ্যাডমিশন করে দিয়েন বড় সাহেবের সাথে গিয়ে। আরে না না, টাকা লাগবে না। বড় সাহেব আপনাদের পাঠিয়েছে, এটাই অনেক। আরে এই টাকা আমি আপনাদের দিচ্ছি না, বড় সাহেবই আমার হাতে করে পাঠিয়েছে। হসপিটালের বিল দিতে হবে, তারপর কলেজে অ্যাডমিশন হতে গেলে ভালো দেখে আপনার মেয়ের জন্য জামা কাপড় নেবার জন্য আমি এই টাকা আপনাদের দিচ্ছি। আমি সামনে চাকর হাওলাদার বাড়ির, এত টাকা আমি কোথায় পাবো? মিম যেন আকাশ থেকে পড়ছে রোদের কথা শুনে। এতগুলো মিথ্যে কথা রোদ কি করে বলছে, তাও তার পরিবারের মানুষকে ভালো বানাতে? যে পরিবার তাকে অপমান আর অবহেলা করে নিয়মিত, সেই পরিবারের মানুষকে ভালো বানাচ্ছে। সবকিছু যেন মিমের মাথার উপর দিয়ে যাচ্ছে। আরও কিছু সময় কথা বলে রোদ আর মিম হসপিটাল থেকে বের হয়ে যায়। দুজনে গাড়িতে উঠে বসে, দুজনের মাঝেই নীরবতা। মিম রোদকে কিছু জিজ্ঞেস করতে চাইছে, কিন্তু কোনো একটা বাধা তাকে বলতে দিচ্ছে না। সকল বাধ্যকতা কাটিয়ে মিম জিজ্ঞেস করেই ফেলে, আচ্ছা তুমি ওনাদেরকে মিথ্যে বলে কেন? রোদ মিমের দিকে একবার তাকিয়ে মুচকি হেসে আবার গাড়ি ড্রাইভ করতে থাকে। মিম আবার জিজ্ঞেস করে, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করলাম আর তুমি এড়িয়ে যাচ্ছ। আচ্ছা কত টাকা দিলে তুমি ওনাদের? এসব জেনে কি হবে আপামনি? আচ্ছা তুমি নিজের টাকা দিয়ে আব্বুর নাম কেন বললে? আব্বু তো তোমাকে কোনো টাকা দেয়নি ওনাদের দেওয়ার জন্য। আমি দিলে নিত না, তাই বড় সাহেবের নাম বলা। মিম আরও কিছু জিজ্ঞেস করতে চেয়েও চুপ করে যায়। রোদ নিজের মতো গাড়ি ড্রাইভ করছে। অন্যদিকে রাত্রি পুকুর পাড়ে বসে চোখের পানি ফেলছে আর একটু পরপর রাস্তার দুপাশে তাকাচ্ছে, যদি তার সূর্য তার কাছে ফিরে আসে। তাই চোখের পানি মুছে একা একা বলতে থাকে, মাঝে মাঝে জানি না কি যেন কি হয় রোদ, তোমাকে ভেবে খুব বেশি কাঁদে আমার এই হৃদয়। মাঝে মাঝে তুমি তুমি হাহাকারে বুক ভরে যায়, বেশি ছটফট করে আমার এই মন। আর মনে হয় তুমি ছাড়া খুব বেশি ব্যর্থ আমার জীবন। তোমাকে ভেবে খুব বেশি কাঁদে আমার এই হৃদয় রোদ। পাশে থাকার সেই দিনগুলো আজ সবই স্মৃতি হয়ে গেছে, আর স্মৃতির কষ্ট দেয়া ছাড়া যেন আর কাজ নেই। চেনা পথ ছেয়ে গেছে বেদনার ধুলি দিয়ে। সব কিছুতেই মেনে নিতে পারছি না তোমার বিয়োজন আমার থেকে। সত্যি বলছি রোদ, মাঝে মাঝে খুব বেশি কাঁদে আমার এই হৃদয় তোমাকে ভেবে। এখনো আমি আগের মতো তোমার জন্য পথ চেয়ে বসে থাকি রাস্তায়। এখনো আগের মতো ইচ্ছেগুলো আমার ধরতে চায় তোমার হাত দুটো। তোমাকে নিয়ে আমার ভাবনা করে কেটে যায় দিন রাত। শুধু তুমি নেই বলে আমার সকল স্বপ্নরা আজ আমাকে ছেড়ে চলে গেছে। এর চেয়ে তো ভালো হয়তো যদি মরণ আসতো। সন্ধ্যা প্রায় এখন। রহিম আর তার মেয়ে আসে হাওলাদার বাড়িতে। মোস্তাক হাওলাদার আর মাসুদ হাওলাদার বাড়ির উঠোনে বসে আছে। দরজার সামনে দাঁড়িয়ে আছে রোদ আর মিজান। বাড়ির বারান্দায় বসে আছে রাবেয়া হাওলাদার, সীমা আর মিম। রহিম আর সোনালীকে দেখে মোস্তাক হাওলাদার বলে, তোরা বাবা মেয়ে আবার কেন আসছিস? আর তোর মেয়ে যে কাজ করেছে তারপরও কোন সাহসে এখানে আসছিস তোরা? বড় সাহেব আপনাকে ধন্যবাদ দিতে আসছি। রহিমের কথা শুনে মোস্তাক হাওলাদার ভ্রু কুঁচকে তাকায়। রহিম আবার বলে, বড় সাহেব আপনি আমার মেয়ের জন্য এত ভাবেন এটা আমি জানতাম না। আমার মেয়ে ভবিষ্যতের কথা ভেবে 4 লক্ষ টাকা আপনি পাঠিয়েছেন। আপনার মন সত্যিই অনেক বড়। বড় সাহেব আমি এতদিন ভাবতাম আপনি শুধু মানুষকে কষ্ট দিতে জানেন, মানুষের হক মেরে নিজের জন্য সব কিছু করেন, কিন্তু আমি ভুল বুঝেছিলাম। বড় সাহেব আপনি সত্যিই অনেক ভালো মনের মানুষ। ওপরওয়ালা আপনাকে আমার আয়ুও দিয়ে দিক। হ্যাঁ বড় সাহেব, আপনি সত্যি অনেক ভালো মনের মানুষ। আমাদের এটা বুঝতে দেরি হয়ে গেছে। আমি এতদিন শুধু আপনার পরিবারকে অভিশাপ দিয়ে এসেছি,
আল্লাহর কাছে শুধু আপনাদের পরিবারের ধ্বংস চাইতাম, কিন্তু আপনি আমার জন্য যা করেছেন, এখন থেকে আমি যতদিন বাঁচব শুধু আপনাদের পরিবারের জন্য দোয়া করব ওপরওয়ালার কাছে। আপনি খুব ভালো থাকেন বড় সাহেব। আর আমি কাল আপনার সাথে কলেজে গিয়ে অ্যাডমিশন হয়ে আসব। আপনি যে টাকা দিয়েছেন তা দিয়ে শুধু আমার অ্যাডমিশন নয়, আরো অনেক কিছু করতে পারবো আমরা। আপনার এই ঋণ কখনো শোধ করতে পারবো না আমরা। চলো আব্বা। বলেই রহিম আর তার মেয়ে সেখান থেকে চলে যায়। মোস্তাক হাওলাদার বেশ অবাক হয় রহিম আর তার মেয়ের কথা শুনে। যে পরিবারকে মানুষ শুধু ঘৃণা করে, আজ সেই পরিবারকে মানুষ দোয়া করবে বলে সবাই যে যার রুমে চলে যায়। মিম এগিয়ে এসে মোস্তাক হাওলাদারকে বলে, এই সব কিছু রোদের জন্য হয়েছে আব্বু। মিমের কথা শুনে মোস্তাক হাওলাদার ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, রোদের জন্য হয়েছে মানে? আজ আমি যখন হাসপাতালে সোনালীকে দেখতে যাই তখন সাথে রোদকেও নিয়ে গেছিলাম, আর সেইখানে রোদই আমার সামনে এতগুলো টাকা রহিমের হাতে দেয়। রহিম নিতে না চাইলেও রোদ তোমার কথা বলে জোর করে টাকা দিয়ে আসে। রোদ খুব ভালো ছেলে আব্বু। বলেই মিম সেখান থেকে চলে যায়। মোস্তাক হাওলাদার বসা থেকে উঠে দাঁড়ায়, কিছু না ভেবে সোজা রোদের রুমে চলে আসে। রোদ মোস্তাক হাওলাদারকে দেখে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলে, বড় সাহেব, আপনি এই সময় এখানে? কিছু লাগবে আপনার? এতগুলো টাকা তুমি কোথায় পেলে? মোস্তাক হাওলাদারের কথা শুনে রোদ ভীষণ চিন্তার মধ্যে পড়ে যায়। এখন কি করে এই কথার উত্তর দেবে সে? রোদ কিছু বলবে তার আগেই মোস্তাক হাওলাদার আবার বলে, বাসায় বাসায় এতদিন কাজ করে যে টাকা জমিয়েছিলে সেটাই দিয়ে এসো, তাই না? রোদ যেন নিজের প্রাণটা ফিরে পেল এই কথা শুনে। রোদ মাথা নিচু করে ছোট্ট কণ্ঠে বলে, জি বড় সাহেব। তো টাকা দিলে তুমি আমার নাম কেন বললে? তুমি তো তোমার কথা বলেই দিতে পারতে। বড় সাহেব, আমি যদি আমার কথা বলে টাকা দিয়ে আসতাম তাহলে হয়তো বড়জোর তারা আমাকে একটু ধন্যবাদ দিত, কিংবা তাদের বাসায় একবার খেতে রাখতো। এর চেয়ে বেশি কিছু হতো না। কিন্তু আপনি এই গ্রামের লোক আর এই গ্রামের মাথা, গরিব অসহায় মানুষগুলো আপনার মুখের দিকে তাকিয়ে থাকে একটু সাহায্য পাওয়ার আসে। আপনি থাকতে তাদের কোনো ক্ষতি হবে না এটা তারা বিশ্বাস করে। আমি শুধু সেই বিশ্বাসের পিলারটা আর একটু শক্ত করে দিয়ে এসেছি। আপনি একবার এই টাকা পয়সা জমিদারের অহংকার ভুলে সাধারণ মানুষের পাশে দাঁড়ান, দেখবেন আপনার উপর কোনো বিপদ আসলে তারাই আপনাকে রক্ষা করার জন্য এগিয়ে আসবে। পাশের গ্রাম নয়, শুধু হাজারো গ্রামের মানুষ আপনার উপর আক্রমণ করলে তারা আপনার হয়ে ঢাল হয়ে দাঁড়াবে। মোস্তাক হাওলাদার রোদের কথা শুনে চুপ হয়ে যায়। রোদ তার ভালোর জন্য এগুলো বলেছে, সেটা খুব ভালো করেই জানে। কিছু সময় চুপ করে থেকে মোস্তাক হাওলাদার বলে, এতদিন এই গ্রামের সবাই আমাকে সম্মান করতো, এটা আমি ভাবতাম, কিন্তু আজ জানতে পারলাম তারা আমাকে ভয় পেত, কিন্তু সম্মান না। আজ রহিম আর তার মেয়ের চোখে আমি আমার জন্য সত্যিকারের সম্মান দেখতে পেয়েছি। আর এই সব কিছু শুধুমাত্র তোমার জন্য হয়েছে। ধন্যবাদ তোমাকে। বলেই মোস্তাক হাওলাদার চলে যায়। রোদ মুচকি হেসে বেডে বসে থাকে। অন্যদিকে মিজান আছে শুধু মোবাইল নিয়ে ব্যস্ত, সারাক্ষণ শুধু তানিয়ার সাথে কথা বলা। আচ্ছা, আমরা কি শুধু মোবাইলে কথা বলবো? পাশাপাশি গ্রামে থাকি আমরা দেখা করব না? তোমার সাথে দেখা করতে আমারও যে মনটা ছটফট করে, কিন্তু কি করব বলো? ওই যে কটাখালির লোকজনের ভয়ে আব্বু আর ভাইয়া আমাকে বাসা থেকে বের হতেই দেয় না। এত বছরের শত্রুতা নিয়ে তোমরা আজও লড়াই করো। এই শত্রুতা কি কখনো শেষ হবে না তোমাদের? তা জানি না, তবে তুমি এসব নিয়ে ভেবো না। আমি রোদকে সাথে নিয়ে আম্মুর সাথে তোমার বিষয়ে কথা বলবো। তারপর আম্মুকে রাজি করিয়ে তোমাকে আবার বউ করে বাসায় নিয়ে আসবো। তুমি সত্যি বলছো? তোমাকে মিথ্যা কেন বলবো আমি? আমার জীবনে তুমি নতুন আর সুন্দর একটা পৃথিবী হয়ে এসেছো। আমি আমার সেই নতুন পৃথিবীকে হারাতে দেব না। আমিও যে তোমাকে খুব ভালোবেসে ফেলেছি মিজান। তুমি ছাড়া এখন কিছু ভাবতে পারি না, সারাক্ষণ শুধু তোমাতেই মগ্ন থাকি। আমারও একই অবস্থা তানিয়া। তোমার সাথে দিনরাত কথা বলেও মনে হয় এত কম সময় কেন কথা বলছি, কেন আরও বেশি কথা বলতে পারছি না। আমাকে তোমার বউ করে তোমার বাসায় নিয়ে যাও, তারপর দুজন সবসময় একসাথে থাকবো আর কথা বলবো। খুব তাড়াতাড়ি এটা করবো জান, আমাকে আর কিছুদিন সময় দাও। এদের প্রেম আলাপ সেই সবার নয়, এরা প্রেম করতে থাকুক, আমরা বরং অনুরাগ কে করছে দেখে আসি।
মোস্তাক হাওলাদার চুপচাপ বসে আছে অনেক সময় থেকে রুমে। রাবেয়া হাওলাদার কি হয়েছে জিজ্ঞেস করবে ভেবেও চুপ থেকে যায়। এক সময় জিজ্ঞেস করেই ফেলে, কি হয়েছে তোমার? সেই কখন থেকে দেখছি চুপচাপ বসে আছো মন খারাপ করে। মন খারাপ করে বসে নেই রাবেয়া, ভাবছি আমাদের পরিবারকেও মানুষ দোয়া করতে জানে, নিজেদের আয়ু আমাকে দিয়ে দিতে চায়। এমন কিছু কারো মুখে শুনতে পাবো এটা ভাবিনি। আরে সব কিছু রোদের জন্য হয়েছে। রোদের জন্য হয়েছে মানে? এরপর মিম যা বলে সবকিছু বলে মোস্তাক হাওলাদার, সাথে রোদের সাথে একটু আগে যা কথা হয়েছে সবকিছু। সব শুনে রাবেয়া হাওলাদার বলে, সত্যিই রোদ খুব ভালো ছেলে, ওকে দেখে কেন জানি না খুব আপন মনে হয়। আর একটা বিষয় তুমি লক্ষ্য করেছো, রোদকে দেখে কিন্তু কোনোভাবেই গরিব পরিবারের ছেলে কিংবা চাকর বলে মনে হয় না। তোমার এই কথা আমি আরও আগেই ভেবেছি রাবেয়া। আচ্ছা, রোদকে আমরা আমাদের চাকর বানিয়ে না রেখে আমাদের পরিবারের একজন করে নিলে কেমন হয়? সেটা কিভাবে? আমাদের পরিবারের কথা শুনে কোনো ভালো পরিবারের লোকজন তো আমাদের মেয়েকে নিজের ঘরের বউ করতে চাইবে না। আর রোদের মতো ভালো ছেলেও আমরা পাবো না। রোদকে আমাদের মিমের বউ করলে কেমন হয়? তোমার এই কথার সাথে আমিও একমত, কিন্তু আমাদের মেয়েরও তো ইচ্ছা অনিচ্ছা আছে। আর তাছাড়া রোদেরও তো একটা মতামত আছে। তুমি তাহলে সময় করে মিম আর রোদের সাথে কথা বলো, তারপর ওরা কি বলে জানাও আমাকে। আর কাল থেকে রোদ এ বাসার কোনো কাজ করবে না, অন্য কাজের লোক খুঁজে নাও তুমি। মিজানের সাথে কাল সকালে তুমি রোদকে মুন্সিগঞ্জ পাঠাও। রোদ নিজের জন্য কিছু ভালো জামা কাপড় নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, আমি কালকে ওদের পাঠাচ্ছি। মোস্তাক হাওলাদার আর কিছু না বলে শুয়ে পড়ে। অন্যদিকে মিজান রোদের রুমে এসে বসে আছে, কিন্তু কিছুই বলছে না। রোদ অনেক সময় থেকে জিজ্ঞেস করছে কি হয়েছে, কিন্তু মিজান চুপ করেই আছে। আচ্ছা কি হয়েছে না বললে আমি বুঝবো কি করে বলো তো? রোদ, তুই আর তানিয়ার বিষয়টা নিয়ে আব্বু বা আম্মুর সাথে কথা বল না। তুই কি পাগল হয়ে গেছিস? আমাকে মার খাওয়ানোর প্ল্যান করছিস? আরে না, আম্মু তোকে মারবে না। আমি যতটুকু জানি আম্মু তোকে আদর করে। প্লিজ দোস্ত, তুই আমার জন্য এইটুকু করতে পারবি না? আচ্ছা ঠিক আছে, আমি কাল সকালে বেগম সাহেবের সাথে কথা বলছি। এই না হলে আমার বন্ধু, যদি আম্মুকে রাজি করাতে পারিস আমিও তোর জন্য একটা সুন্দর মেয়ে খুঁজে বের করব। থাক, আমার জন্য এসব করতে হবে না। আচ্ছা অনেক রাত হয়ে গেছে, এখন তুই যা, আমি এখন ঘুমিয়ে পড়ি, নয়তো কাল সকালে ঘুম থেকে উঠতে লেট হয়ে যাবে আর বাসার সব কাজ পড়ে থাকবে। মিজান ঠিক আছে বলে চলে যায়। রোদ একটা দীর্ঘশ্বাস ফেলে শুয়ে পড়ে। পরের দিন সকালে রোদ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নেয়। এরপর রুম থেকে বের হয়ে দেখে একজন মহিলা বাসার সব কাজ করছে। রোদ মনে মনে বলে, এই মহিলা আবার কে? তবে কি আমার চাকরি গেল? কালকের ওই ব্যাপার নিয়ে কি বড় সাহেব আমার উপর রেগে আছে আর তাই আমার জায়গা অন্য কাউকে কাজে নিয়েছে? এসব ভাবতে ভাবতে সামনের দিকে এগিয়ে যেতেই রাবেয়া হাওলাদার রোদের সামনে এসে দাঁড়ায়। রোদ রাবেয়া হাওলাদারকে জিজ্ঞেস করে, বেগম সাহেবা, ওই মহিলা কেন কাজ করছে? আমাকে কি কাজ থেকে বের করে দিয়েছেন? রোদের কথা শুনে রাবেয়া হাওলাদার মুচকি হাসে। রোদ তার এই হাসির কারণ বুঝতে পারছে না। রাবেয়া হাওলাদার মুচকি হেসে বলে, আরে পাগল, এমনটা নয়। তোকে আজ থেকে কোনো কাজ করতে হবে না। তুইও আজ থেকে মাসুদ আর মিজানের মতোই আমাদের আরেকটা ছেলে। বেগম সাহেবা, এসব কি বলছেন আপনি? আবার বেগম সাহেবা? আর তুই যা শুনছিস আমি তাই বলছি। সবকিছু তোর বড় সাহেব বলেছেন। আর শোন, তুই মিজানের সাথে একটু পর মুন্সিগঞ্জ যাবি, গিয়ে ভালো দেখে তোর জন্য জামা কাপড় নিয়ে আসবি। এসবের আবার কি প্রয়োজন? আমি বলছি তাই, আমি আর কিছু শুনতে চাই না। আর এখন থেকে তুই আমাকে খালামণি বলে ডাকবি। যা, এখন কি রেডি হয়ে মিজানের রুমে যা। রোদ আর কিছু না বলে নিজের রুমে চলে যায়। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না রোদ। সবকিছু যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। ভাবনা চিন্তা বাদ দিয়ে রেডি হয়ে নেয়। এরপর রুম থেকে বের হয়ে চলে আসে মিজানের রুমে। মিজান রোদকে এই সময় এভাবে কে জিজ্ঞেস করে, কি রে, তুই এই সময় এভাবে আমার রুমে? তোকে খালামণি কিছু বলেনি? তোর আবার খালামণি কি? তোর আম্মুই আমার খালামণি। তা হঠাৎ আম্মুকে বেগম সাহেবা থেকে খালামণি ডাকছিস কেন? খালামণি বলেছে। ও আচ্ছা, তো আম্মু তো আমাকে কিছু বলেনি। কি জন্য তুই এভাবে রেডি হয়ে আমার রুমে বলতো? আমাকে নিয়ে তোকে মুন্সিগঞ্জ যেতে বলেছে, আমার জন্য কিছু ভালো জামা কাপড় আনার জন্য। আরও বলেছে এখন থেকে আমি এ বাসার কাজের ছেলে নই, আমিও তোদের মতো খালামণির আরও একটা ছেলে। বাহ, এটা তো তাহলে সত্যিই ভালো খবর।
আচ্ছা তুই নিচে গিয়ে অপেক্ষা কর, আমি রেডি হয়ে আসছি এখনই। ঠিক আছে, তবে বেশি লেট করিস না কিন্তু। বলেই রোদ মিজানের রুম থেকে বের হয়ে সোজা নিচে চলে আসে। নিচে আসতেই দেখে সেখানে মিম বসে আছে। রোদকে এই সময় এই পোশাকে দেখে মিম বলে, তুমি কি কোথাও যাবে এখন? মিজানের সাথে বাইরে যাব। ছোট ভাইয়া তোমাকে নিয়ে আবার কোথায় যাবে? মিজান আমাকে নিয়ে কোথাও যাবে না, আমি মিজানকে নিয়ে যাচ্ছি। তুমি ভাইয়াকে নিয়ে যাচ্ছ বাহিরে, তা কোথায় শুনি? মার্কেটে যাব আমার জন্য কিছু ড্রেস আনতে। তোমরা মুন্সিগঞ্জ যাচ্ছ? আমিও যাব তোমাদের সাথে, প্লিজ। আমি কি করে তোমাকে নিয়ে যেতে পারি বলো? তুমি বরং খালামণিকে গিয়ে বলো। এই খালামণিটা আবার কি? মিমের কথা শুনে রোদ মুস্কি হাসে। রোদকে হাসতে দেখে মিম আবার বলে, আমি হাসার মতো কি বলেছি তোমাকে? না, এমনি হাসছি। খালামণি হলো তোমার আম্মু। মিম হঠাৎ করে খেয়াল করে রোদ তাকে আপনি থেকে তুমি করে বলছে। মিমের অবশ্য রোদের মুখে তুমি শুনতে খুব ভালোই লাগছে। মিম বলে, ঠিক আছে, আমি এখনই আম্মুকে বলে আসছি। আমি না আসা পর্যন্ত তুমি কিন্তু যাবে না। রোদ কিছু না বলে মাথা নাড়ে। মিম চলে যায় তার আম্মুর রুমের দিকে। হঠাৎ রোদের মনে হয় সে মিমকে আপনি থেকে তুমি করে বলতে শুরু করেছে, কিন্তু মিম কোনো রাগ করলো না তার তুমি বলায়, সেটা ভাবছে রোদ। রোদের ভাবনায় ছেদ পড়ে মিজানের কথায়। আমি রেডি, চল এখন যাই। রোদ মিজানের দিকে তাকিয়ে হা করে আছে। মিজান একটা নীল রঙের পাঞ্জাবি পরে এসেছে। রোদ ভ্রু কুঁচকে মিজানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, নতুন আর সেজেছিস কেন? বর সাজাবো কেন আমি? ইচ্ছে হলে পাঞ্জাবি পরতে, তাই পরলাম। নাকি আমার পাঞ্জাবি পরা নিষেধ আছে? না তা নেই, তবে এর আগে কখনো তোকে পাঞ্জাবি পরতে দেখিনি তো, তাই জিজ্ঞেস করলাম। অনেক জিজ্ঞাসা করা হয়ে গেছে, এখন চল। মিমও আমাদের সাথে যাবে বললো। মিম আমাদের সাথে গিয়ে কি করবি? আম্মু যাই না আমি সাথে। দেশের বাহিরে থেকে আসার পর তো বাসায় থাকি সব সময়, কোথাও যাওয়া হয়নি। ছোট ভাইয়া আর রোদ বাহিরে যাচ্ছে, আমিও সাথে যাই। সে তো আমি জানি না, আমাকে বললো খালামণির কাছ থেকে পারমিশন নিয়ে আসছে। এই মিমটাও না, আমাদের সাথে ও গিয়ে কি করবি বলতো? তুই ওদের সাথে গিয়ে কি করবি? ওরা যাচ্ছে রোদের জন্য জামা কাপড় কিনে আনতে, তুই সেখানে কি করবি গিয়ে? একটু ঘুরে আসলাম বাহির থেকে, প্লিজ আম্মু যাই আমি। আচ্ছা ঠিক আছে যা, তবে সাবধানে থাকবি। আর রোদ আর মিজানের সাথে সব সময় থাকবি, মনে থাকবে? আম্মু মনে থাকবে। বলে মিম রাবেয়া হাওলাদারের রুম থেকে বের হয়ে আসে। উপর থেকে রোদ আর মিজানকে উদ্দেশ্য করে বলে, আম্মু পারমিশন দিয়ে দিয়েছে, তোমরা একটু অপেক্ষা করো, আমি এখনই রেডি হয়ে আসছি। বলে মিম নিজের রুমে চলে যায়। অন্যদিকে রোদ আর মিজান সোফায় বসে পড়ে। মিজান বলে ওঠে, ব্যাস হয়ে গেল, এখন ওর কখন রেডি হওয়া শেষ হবে কে জানে। আমাদের তো এত তাড়া নেই, তুই পাগল হচ্ছিস কেন? আরে আমি তানিয়াকে কল করে বলেছি আসার জন্য, এখন মিমের সামনে কি করে মিট করাবো তানিয়ার সাথে? ও আচ্ছা, তাই তো বলি তুই পাঞ্জাবি কেন পরছিস, তাহলে আসল ঘটনা এটা। আচ্ছা তুই চিন্তা করিস না, আমি সব ব্যবস্থা করে দেবো। ঠিক তো? 100%। প্রায় আধ ঘন্টা পর মিম রেডি হয়ে নিচে আসে। রোদ হা করে তাকিয়ে আছে মিমের দিকে। মিম একটা সাদা রঙের চুড়িদার পরেছে, চুলগুলো খোলা ছেড়ে দিয়েছে, দুই কানে সাদা পাথরের ঝুমকো, দু হাতে হরেক রঙের কাচের জড়ি, ঠোঁটে গোলাপি লিপস্টিক। রোদ যেন মিমের দিকে থেকে চোখ সরাতে পারছে না। মিজান খুব ভালো করে বুঝতে পারছে রোদ যে মিমকে দেখায় ব্যস্ত হয়ে পড়েছে, আর মিমও যে রোদকেই দেখতে চাইছে, কিন্তু তার জন্য লজ্জায় রোদের দিকে তাকাতে পারছে না। মিজান মুচকি হেসে চলে যায় বাসার বাহিরে। রোদ মিমকে দেখতে এতটাই ব্যস্ত যে মিম যে তার সামনে চলে এসেছে কখন টেরই পায়নি। মিম হালকা কাশি দিয়ে উঠতে রোদ হকচকিয়ে ওঠে, লজ্জা পেয়ে অন্যদিকে তাকিয়ে ফেলে। এটা দেখে মিম মুচকি হাসে, বুঝতে পারছে রোদ যে লজ্জা পেয়েছে, তাই রোদকে স্বাভাবিক করার জন্য বলে, চলো এবার যাওয়া যাক। ও হ্যাঁ চলো। বলেই দুজন বাসা থেকে বের হয়ে চলে আসে গাড়ির সামনে। এসে দেখে মিজান গাড়ির পেছনে বসে আছে। এটা দেখে রোদ বলে, কিরে তুই পিছনে কেন বসেছিস? সামনে বসতে ইচ্ছে করছে না, মিম আর তুই সামনে বসে পড়। মিজানের কথা শুনে মিম বুঝতে পারে সে যে রোদকে পছন্দ করে, এটা তার ছোট ভাই বুঝতে পেরেছে। কিছু না বলে মিম গিয়ে ড্রাইভিং সিটের পাশের সিটে বসে পড়ে। রোদও আর কিছু না ভেবে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকে। কিছু সময়ের মধ্যে এসে পৌঁছে যায় মুন্সিগঞ্জ মসজিদ মার্কেটের সামনে।
তিনজন গাড়ি থেকে নেমে যায়। হঠাৎ মিজানের চোখ যায় মার্কেটের গেটের দিকে। দেখে তানিয়া আগে থেকেই সেখানে দাঁড়িয়ে আছে। মিজান রোদের কাছে গিয়ে ইশারা করে। রোদ সামনের দিকে তাকিয়ে দেখে তানিয়া দাঁড়িয়ে আছে। রোদ মিমকে উদ্দেশ্য করে বলে, মিম, মিজান নাকি এখানেই গাড়িতে থাকবে? চলো আমরা গিয়ে তাহলে শপিং করি। কেন ছোট ভাইয়া, তুমি ভিতরে যাবে না? ভালো লাগছে না ভিতরে যেতে। আর আমার পছন্দ তো তুই জানিস খুব একটা ভালো না। তুই বরং রোদের জন্য দেখে শুনে সময় নিয়ে সব কিছু পছন্দ কর। আর আমি যদি সাথে না আসতাম তাহলে কি হতো? তখন রোদকে একা যেতে হতো। ঠিক আছে, আমরা তাহলে ভিতরে যাচ্ছি। এরপর রোদ আর মিম শপিং মলের ভেতরে চলে যায়। মিজান হাতের ইশারায় তানিয়াকে নিচে আসতে বলে। তানিয়া নিচে এসেই বলে, কি হলো, এখানে ডাকলে কেন? ভিতরে যাবে না? আরে আর বলো না, আমার বোনটাও সাথে আসছে। ওর সামনে তোমার সাথে কথা বলবো কেমন করে বলো? তাই রোদকে দিয়ে এই প্ল্যানটা করলাম। যে ছেলেকে আগে সবাই ভয় পেত, কোথায় কোথায় মানুষ মারতো, সে এখন তার ছোট বোনকে ভয় পায়। আগের আমি আর এখনকার আমিতে এখন নই। আগের আমিকে মেরে ফেলেছি তোমার জন্য। নতুন এক আমিকে নিয়ে তোমার সাথে সারা জীবন কাটিয়ে দিতে চাই। আর এ সব কিছু সম্ভব হয়েছে রোদ ভাইয়ের জন্য, তাই না? এটা বললে ভুল হবে না, সত্যি রোদকে আমার পুরো বদলে দিয়েছে। আচ্ছা, এখন কি এখানে এই রোদের মধ্যে দাঁড়িয়েই কথা বলবে, নাকি কোথাও গিয়ে বসবো আমরা? পাশেই একটা রেস্টুরেন্ট আছে, চলো আমরা সেখানে গিয়ে বসি। মিজান ঠিক আছে বলে তানিয়াকে নিয়ে চলে আসে রেস্টুরেন্টে। এদিকে রোদ আর মিম শপিং মলের ভেতরে ঢুকে হেঁটে হেঁটে সব কিছু দেখছে। আচ্ছা, তুমি কি শুধু হাঁটবেই নাকি কিছু নিবে? তুমি এই সাথে এসেছো যখন, সব কিছু তুমিই পছন্দ করে দাও। রোদে এই কথা শুনে মিমের মনের মাঝে এক ঝাঁক খুশিরা এসে বাসা বাঁধে। তার পছন্দের সব কিছু পড়বে রোদ। মিম মুচকি হেসে সামনের দিকে এগিয়ে যায়। রোদ মিমকে এভাবে হাসতে দেখে মনে মনে বলে, যা বাবা, এবার মুসকে হাসছে কেন? আমি আবার কি এমন বললাম? এদের পুরো পরিবারই কি পাগল নাকি? যাই হোক, আমার এসব ভেবে কাজ নেই। বলে মিমের পেছনে পেছনে একটা দোকানে চলে আসে। মিম বেশ কয়েকটা কালো রঙের শার্ট আর টি শার্ট পছন্দ করে। এটা দেখে রোদ বলে, সব কিছু কি ব্ল্যাকে নিবো নাকি? তুমি ভরসা, আর তাই ব্ল্যাকে তোমাকে সবচেয়ে বেশি মানাবে। তবে তোমার যদি পছন্দ না হয় ঠিক আছে, অন্যগুলো দেখছি। আরে না না, আমি সেটা বলিনি। তোমার যেগুলো পছন্দ হয় নিয়ে দাও। মিম মুচকি এসে আরও কয়েক রঙের শার্ট টি শার্ট আর প্যান্ট পছন্দ করে দেয় রোদের জন্য। এরপর রোদ সব কিছুর বিল দিয়ে শপিং ব্যাগগুলো হাতে নিয়ে দোকান থেকে বের হতেই মিম বলে, চলো একটা ঘড়ি নিব। ঘড়ি আবার কার জন্য? আগে চলো নেই, তারপর বলবো। রোদ আর কিছু না বলে মিমের সাথে চলে আসে একটা ঘড়ির দোকানে। অনেক খোঁজাখুঁজির পর একটা ঘড়ি মিমের পছন্দ হয়। দোকানদারকে ঘড়ির দাম জিজ্ঞেস করতে দোকানদার বলে 20,000 টাকা। মিম বলে প্যাকিং করে দিতে। রোদ অবাক হয় কিছুটা, এত দামি ঘড়ি মিম কাকে দেবে, তাও ছেলেদের ঘড়ি। দোকানদার ঘড়ি প্যাকিং করে দিতেই মিম দোকানদারকে টাকা দিয়ে দোকান থেকে বের হয়ে মিম রোদের দিকে ঘড়ির বক্সটা এগিয়ে দিয়ে বলে, এটা তোমার জন্য, আমার তরফ থেকে উপহার। রোদ মিমের কথা শুনে ভ্রু কুঁচকে মিমের দিকে তাকায়। মিম রোদকে এভাবে তাকাতে দেখে বলে, এভাবে তাকানোর কি হলো? আমি তোমাকে কিছু উপহার দিতে পারি না বুঝি? একটা চাকরের জন্য এত দামি ঘড়ি? একদম চুপ। কে বলেছে তুমি চাকর? আচ্ছা, তোমার কি কখনো আমার কোনো রকম ব্যবহারে মনে হচ্ছে আমি তোমাকে চাকর মনে করি? না, তা মনে হয়নি, কিন্তু এটাই তো আমার পরিচয়, তাই না? তোমার পরিচয় কি সেটা আমি বলবো। এখন এটা নাও, নয়তো আমি কিন্তু রাগ করব। আচ্ছা, তোমাকে আর রাগ করতে হবে না, দাও আমি নিচ্ছি। বলেই রোদ মিমের হাত থেকে বক্সটা নেয়। তখনই দৌড়ে এসে মিজান দুজনের সামনে দাঁড়ায়। হাঁপাতে থাকে মিজান। মিজানকে এমন করে হাঁপাতে দেখে রোদ মিম দুজনেই ভয় পেয়ে যায়। ছোট ভাইয়া, কি হয়েছে তোমার? এভাবে দৌড়ে কোথা থেকে আসলে? এখন সব কিছু বলার সময় নেই। রোদ, এখানে ওই অভি মির্জার ভাইয়ারা এসে পড়েছে। আমাকে দেখে মরার জন্য এসেছে। আমি কোনো রকম দৌড়ে পালিয়ে এসেছি, ওরা আমার পিছনেই আছে। তাড়াতাড়ি চল এখান থেকে। অভিমির্জার লোকের কথা শুনে মিমও ভয় পেয়ে যায়, কিন্তু রোদ স্বাভাবিকভাবেই আছে। কিছু সময় চুপ করে থেকে দুজনকে সাথে নিয়ে পেছনের গেট দিয়ে বের হয়ে যায়। এইদিকে অয়ন মির্জার সাথে তার দুই ভাই আরও লোকজন পুরো মলের মধ্যে মিজানকে খুঁজতে ব্যস্ত, কিন্তু কোথাও খুঁজে পায় না। রোদ দুজনকে নিয়ে খুব সাবধানে গাড়ির কাছে চলে আসে।
তিনজন তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়ে। তখনই আকাশ মির্জার চোখ পড়ে বাহিরের দিকে, দেখে মিজান গাড়িতে উঠে বসেছে। আকাশ সবাইকে ডেকে বলে, মিস্তাক হাওলাদারের ছেলে গাড়িতে করে চলে যাচ্ছে। এই কথা শুনে সবাই দৌড়ে বাহিরে চলে আসে। রোদ দ্রুত গাড়ি ড্রাইভ করতে থাকে। অন্যদিকে অয়ন মির্জা, আকাশ মির্জা আর রাজ মির্জা এক গাড়িতে উঠে দ্রুত রোদের গাড়ির পেছনে যেতে থাকে, আর বাকিরা পেছনে আরেকটা গাড়িতে উঠে বসে। তারাও পেছনে পেছনে যেতে থাকে। আজ ওই হাওয়ালদারের ছেলেকে কিছুতেই বেঁচে ফিরতে দেওয়া যাবে না মেজো ভাই, আরও দ্রুত ড্রাইভ করো। মিজান বলল, এখন কি হবে রোদ? আমরা যদি ওদের হাতে ধরা পড়ি ওরা আমাদের বাঁচতে দিবে না। ডোন্ট বি প্যানিক মিজান, আমি থাকতেই তোর বা মিমের গায়ে কেউ একটা আঁচড় দিতে পারবে না। তুই চুপচাপ বসে থাক, ওরা আমাদের গাড়ির কাছে আসতে পারবে না। রোদের কথা শেষ হতেই একটা গুলি এসে গাড়ির সামনের আয়না ভেঙে ফেলে। রোদ মিজানকে উদ্দেশ্য করে বলে, গাড়ির সিটের নিচে দেখ রিভলভার রেখেছে বড় মিয়া, বের করে আমার হাতে দে। মিজান কিছু না বলে গাড়ির সিটের নিচে খুঁজতে থাকে। একটু পর একটা রিভলভার খুঁজে পায়, বের করে রোদের হাতে দেয়। রোদ লুকিয়ে গ্লাসে তাকিয়ে দেখে গাড়ি তাদের খুব কাছে চলে এসেছে। রোদ ডান হাতে রিভলভার নিয়ে মিমকে বলে, তুমি একটু স্টিয়ারিংটা ধরো। মিম কিছু না বলে স্টিয়ারিং হাতে নেয়। রোদ ডান হাত গাড়ির বাহিরে দিয়ে মির্জা বাড়ির গাড়ির টায়ারকে ফলো করে গুলি করে। সাথে সাথে গাড়ির টায়ার পাঞ্চার হয়ে যায়। অয়ন মির্জা দেখে গাড়ির এলোমেলো চলতে শুরু করেছে। দ্রুত ব্রেক করে গাড়ি থামিয়ে ফেলে। রোদ একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। রিভলভারটা মিজানের হাতে দিয়ে বলে, যেখানে ছিল সেখানে রেখে দে। আর মিম, স্টিয়ারিং আমার হাতে দিয়ে তুমি রিল্যাক্স হয়ে বসো। মিম নিজের জায়গায় গিয়ে বসে পড়ে। রোদ রিল্যাক্স ভাবে গাড়ি চালাতে থাকে। অন্যদিকে অয়ন মির্জা আর তার ভাইয়েরা গাড়ি থেকে বের হয়ে যায়। অয়ন মির্জার শরীরের সমস্ত শক্তি দিয়ে গাড়ির টায়ারে লাথি দিয়ে বলে ওঠে, আজও বেঁচে গেল ওই শুয়োরের বাচ্চাটা, বারবার ব্যর্থ হচ্ছি। সেদিনও ও বড় ভাই বেঁচে গেছে, আর আজ ও। কেউ তো আছে যে ওদের বাঁচিয়ে দিচ্ছি। এখন আর ভয়ের কিছু নেই, ওরা আর আমাদের খুঁজে পাবে না। এই কথা যদি ভাইয়া বা আব্বু জানে তাহলে আবার খুন খারাপি শুরু হয়ে যাবে। মিজান, এই ঘটনা বাসায় বলার প্রয়োজন নেই, তাহলে ভাইয়া আর খালুজান খালামণিকে অনেক কথা শোনাবে, কারণ খালামণি আমাদের পাঠিয়েছে। রোদ ঠিক বলেছে ছোট ভাইয়া, আমরা বাসায় এসব নিয়ে কোনো কথাই বলবো না। আমাদের তো কিছু হয়নি, শুধু শুধু আবার থেমে থাকা ঝামেলাটা আবার শুরু হবে। আমিও এটাই বলতে চেয়েছিলাম মিজান, আমরা বাড়ির কাছাকাছি চলে আসছি, এখন আমরা স্বাভাবিক হয়ে যাই আর এসব নিয়ে কোনো কথা না বলি। গাড়ির গ্লাসের দিকে তাকিয়ে দেখো রোদ, গুলির দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। এটা দেখে কিছু জিজ্ঞেস করলে আমরা তখনই কি বলবো? বলবো ওখানে দুই গ্রুপের মধ্যে ঝামেলা হয়েছিল, আর তখন একটা গুলি এসে আমাদের গাড়ির গ্লাসে লেগেছে। এটা কিন্তু মিম ভালো কথা বলেছে। ঠিক আছে, আমিও চাই না আর এসব খুন খারাপই হোক। ঠিক আছে, তাহলে এবার আমরা এসব বন্ধ করি, বাসায় চলে আসছি, এবার সবাই স্বাভাবিক হয়ে যাও। বলেই তিনজন স্বাভাবিকভাবে বসে থাকে। বাসার সামনে এসে গাড়ি থেকে নেমে যায় তিনজন। বাড়ির উঠোনে মোস্তাক হাওলাদার আর মাসুদ হাওলাদার বসে আছে। তিনজন তাদের সামনে দিয়ে যেতে নিলে মাসুদ হাওলাদার বলে, তোমরা কোথায় গিয়েছিলে তিনজন? কেউ কিছু বলবে তার আগেই মোস্তাক হাওলাদার বলে, আমি তোর আম্মুকে বলেছিলাম রোদের জন্য কিছু জামা কাপড় কিনতে, ওদের মুন্সিগঞ্জ পাঠাতে। একটা চাকরকে নিয়ে এত মাতামাতির কি আছে আব্বু? তোমার সাথে এ নিয়ে আমি পরে কথা বলবো, তোমরা যাও, বাসার ভিতরে যাও। আব্বু, তুমি ভালো করেই জানো চারপাশে শত্রুর উৎপাতে আছে আমাদের মারার জন্য, আর এই অবস্থায় তুমি ওদের বাইরে যেতে বলছো? আচ্ছা বাদ দে না এখন এসব, ওরা তো সুস্থভাবেই বাসায় এসেছে, আর শত্রুরা জানতেও পারেনি কিছু। মোস্তাক হাওলাদারের কথা শুনে মিজান মনে মনে বলে, জানতে পারিনি বলছো তুমি আব্বু? আর একটু হলে আমরা তিনজনই মারা যেতাম। কপাল ভালো ছিল বলে আজ বেঁচে ফিরেছি। এখনও সংসেজে এখানে দাঁড়িয়ে আসো কেন তোমরা? যাও, বাসার ভিতরে যাও। তিনজন চুপচাপ বাসার ভিতরে চলে আসে। বাসার ভিতরে এসে যে যার রুমে চলে যায়। হঠাৎ রোদের মনে হয় সেখানে তানিয়াও তো ছিল। মিজান কি তানিয়াকে রেখে পালিয়ে আসলো? ব্যাগগুলো বেডের ওপর রেখে রোদ মিজানের রুমে চলে আসে। রোদকে দেখে মিজান বলে, কিরে তুই? আচ্ছা, মির্জাবাইয়ের লোকজন তোকে দেখলো কি করে? আর তানিয়া তো তোর সাথে ছিল, তুই কি করে তানিয়াকে ফেলে পালিয়ে এসেছিস?
এরপর মিজান কিছু সময় আগের কথা বলতে থাকে। মিজান আর তানিয়ার রেস্টুরেন্টে বসে কফি খাচ্ছে। তখনই তানিয়া দেখে মির্জা বাড়ির 3 ভাই একসাথে রেস্টুরেন্টে ঢুকেছে। তানিয়া আগে থেকেই হাওলাদার বাড়ি আর মির্জা বাড়ির ঝামেলার কথা জানে আর সবাইকেই ভালো করে চেনে। মিজান, তোমার পিছনে মির্জা বাড়ির 3 ভাই। তানিয়ার মুখে এই কথা শুনে মিজান হালকা করে ঘাড় বাঁকিয়ে তাকায়, দেখে সত্যি 3 ভাই একসাথে। পিছনে তাকিও না, তোমাকে দেখলে ওরা বাঁচিয়ে রাখবে না। তুমি যেভাবে পারো ওদের আড়াল করে বের হয়ে যাও। কি বলছো তুমি এসব? তোমাকে একা ফেলে আমি কিভাবে কাপুরুষের মতো পালিয়ে যাব? আমাকে নিয়ে চিন্তা করো না, ওরা আমাকে চেনে না আর ওরা আমার কোনো ক্ষতি করবে না। প্লিজ তুমি এখান থেকে চলে যাও, নয়তো আমাকে দেখে ফেললে তোমার সাথে সাথে রোদ আর মিমকেও মেরে ফেলবে। আমি বের হবার পরই চলে যাব, আর বাসায় পৌঁছে সাথে সাথে আমাকে টেক্সট করবে। ঠিক আছে, তাই করব। এখন তুমি তাড়াতাড়ি এখান থেকে যাও। মিজান মাথা নেড়ে বসা থেকে উঠে দাঁড়ায়, নিজের মুখ লুকিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। কিন্তু বের হতেই মির্জা বাড়ির 3 ভাইয়ের সাথে আসা লোকজনের মধ্যে একজন মিজানকে দেখে ফেলে আর 3 জনকে ডেকে বলতে থাকে, ভাইজান, হাওলাদার বাড়ির ছোট ছেলে এখানে, তাড়াতাড়ি আসেন। মিজান কিছু না বলেই দৌড়ে যায় আর সবাই মিজানের পেছনে পেছনে দৌড়ে যায়। তারপর তো সবকিছু তোর সামনেই ঘটলো। তানিয়ার খবর নিয়েছিস? ও বাসায় পৌঁছে গেছে তো? বাসায় এসেই কথা বলেছি। ঠিক আছে, তাহলে তুই ফ্রেশ হয়ে রেস্ট কর, আমি রুমে গেলাম। কথা শেষ করে রোদ নিজের রুমে চলে আসে। রাত প্রায় 10টা, সবাই একসাথে খেতে বসেছে কিন্তু রোদ নেই সেখানে। হঠাৎ মোস্তাক হাওলাদার বলে, মিজান, রোদ কোথায়? ওকে খেতে ডাকিসনি? মিজান কিছু বলবে তার আগেই সীমা বলে, আবু, রোদকে এতটা মাথায় তোলার কারণ আমি দেখছি না। একে তো বাসায় চাকর থেকে বাসার ছেলে বানিয়ে নিয়েছে, এখন আবার ও আমাদের সাথে বসে খাবে। তুমি এটা ভুলে যেও না বৌমা, তোমার বংশ পরিচয় কি? তুমিও কিন্তু কোনো বড়লোক ঘরের মেয়ে নাও, সাধারণ পরিবারের মেয়ে তুমি। আর যেই হাওলাদার পরিবারের বউ বলে আমাদের সাথে বসে খাচ্ছ, নয়তো তোমারও কোনো যোগ্যতা নেই আমাদের সাথে বসে খাবার খাওয়ার। রাবেয়া হাওলাদারের কথা শুনে সীমা মাথা নিচু করে ফেলে। মনে মনে ভাবছে হয়তো মাসুদ কিছু বলবে, কিন্তু মাসুদ চুপচাপ খাবার খাচ্ছে। রাবেয়া হাওলাদার আবার বলে, মিজান, যা গিয়ে রৌদ্রকে ডেকে নিয়ে আয়, অনেক রাত হয়ে গেছে, আমাদের সাথে বসেই খাবে। মিজান মাথা নেড়ে বসা থেকে উঠে চলে যায় রোদের রুমে। এসে দেখে রোদ বেরিয়ে বসে আছে। রোদ, তোকে আব্বু আম্মু খেতে রাখছে, তোরা সবাই খেয়ে নে, আমি পরে খাবো। এ কথা গিয়ে যদি আমি বলি তাহলে তোকে পরে আমাকে আগে পেটাবে। রোদ আর কথা বাড়ায় না, চুপচাপ মিজানের সাথে চলে আসে ডাইনিং রুমে। রোদকে দেখে মোস্তাক হাওলাদার বলে, রোদ, এখন থেকে তুমি আমার সাথে বসে খাবে, আর যেন ডাকতে না হয়। বসে পড়ো। রোদ কিছু না বলে চুপচাপ বসে পড়ে। কাজের মহিলা রোদের প্লেটে খাবার বেড়ে দেয়। রোদ মনে মনে ভাবে, এতদিন যে বাড়িতে সবার খাবার পর যা বেঁচে যেত তাই তাকে খেতে দিত, আর আজ সবার সাথে বসে তাই খাচ্ছে যা হাওলাদার পরিবার খাচ্ছে। সীমার আগে ফুসফুস করছে, কিন্তু কিছু বলার সাহস তার নেই। একটু আগেই কত কথা শুনতে হয়েছে তাকে। সবাই চুপচাপ খাবার শেষ করে। রোদ আর মিজান একপাশে বসে কথা বলছে। সীমা আর মাসুদ চলে গেছে তার রুমে। মিম তার আব্বু আম্মুর সাথে বসে আছে। তোমার আব্বু আম্মু আমাকে অপমান করলো একটা চাকরের জন্য, আর তুমি চুপচাপ সব কিছু শুনলে, কোনো কথা বললে না। আব্বু আম্মুই তো কিছু কথা বলেছে, এতে এত রিয়াক্ট করার কি হলো? শুধু শুধু সাধারণ বিষয়টাকে জটিল করো না। তোমার কাছে এটা সাধারণ বিষয় মনে হচ্ছে? একটা চাকরের জন্য আমাকে অপমান করলো। রোদকে আব্বু আম্মু ভালোবাসতে শুরু করেছে, আর তার কারণ তুমি জানো। শুধু শুধু আব্বু আম্মুর মুখের উপর ওই কথা না বললেই তো আর কিছু শুনতে হতো না। বাহ, তুমি তোমার আব্বু আম্মুর মতো ওই চাকরটার হয়ে কথা বলছো। তাহলে আর কি এতদিন ও আমাদের কাজ করেছে, আর এখন থেকে আমার ওর কাজ করে দিব? দেখ, শুধু শুধু কানের কাছে ঘ্যান ঘ্যান করে। যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। বলেই মাসুদ রুম থেকে বের হয়ে যায়। এইদিকে রাবেয়া হাওলাদার মিমকে বলে, তোর আব্বা আর আমি মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু তোর মতামত ছাড়া তো আর কিছুই করতে পারবো না। কি সিদ্ধান্ত আম্মু? আর আমি কি কখনো তোমাদের কথার বাহিরে গেছি যে এখন যাব? তা যাসনি তবুও। আচ্ছা, কি বলতে চাইছো বলো আম্মু।
তোর আব্বু তোর জন্য রোদকে পছন্দ করেছে। আমি চাই রোদের সাথে তোর বিয়ে দিতে। তুই একটু ভেবেচিন্তে আমাদের বল, তারপর আমরা রোদের সাথে কথা বলবো। সত্যি কথা বলতে আম্মু, রোদকে আমারও প্রথম দিন থেকে অনেক পছন্দ। আমার কোনো আপত্তি নেই। আর আমি রোদের সাথে কথা বলি, দেখি ও কি বলে। তারপর না হয় তোমরা কথা বলো। তাহলে তো আরো ভালো হয়। ঠিক আছে, তাহলে তুই রোদের সাথে কথা বল। মিম আর কিছু না বলে তার আম্মুকে জড়িয়ে ধরে। কিছু সময় পর মিজানের মোবাইল বেজে ওঠে। আপনারা তো বুঝেই গেছেন কার ফোন এসেছে। মিজান উঠে নিজের রুমে চলে যায়। রাবেয়া হাওলাদারও চলে যায় তার রুমে। মিম বসা থেকে উঠে রোদের সামনে আসে। রোদ মাত্রই উঠেছে রুমে চলে যাবে বলে, তখনই দেখে মিম তার সামনে এসে দাঁড়িয়েছে। মিমকে দেখে থেমে যায়। রোদ বলে, কিছু বলবে তুমি? তোমার সাথে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলার আছে। বলো। এখন নয়, 12টায় আমি তোমার জন্য ছাদে অপেক্ষা করব, সেখানেই বলবো। রোদ কি বলবে তার জন্য অপেক্ষা না করে মিম সোজা নিজের রুমে চলে যায়। রোদ বোকার মতো তাকিয়ে আছে মিমের যাওয়ার দিকে। রোদ মনে মনে বলে, এই মেয়ের মতি গতি আমার কাছে ঠিক লাগছে না। মনে হচ্ছে নিজের আসল পরিচয়টা আর লুকিয়ে রাখতে পারবো না বেশি দিন। আল্লাহ জানাই কি বলতে চায়। আরো অনেক কথা বলতে বলতে নিজের রুমে চলে আসে। অন্যদিকে ছাদে দাঁড়িয়ে আছে অভি মির্জা। হঠাৎ কারো পায়ের শব্দ পেয়ে পেছনে ঘুরে দেখে রাত্রি। রাত্রি চুপচাপ এসে অভি মির্জার পাশে দাঁড়ায়। অভি মির্জা বলে, কিরে বাড়া, এখন ঘুম আসনি? ঘুম আসছে না মামা? তুমিও তো ঘুমাওনি এখনো। আমার ঘুম আসে না, তোর মামুনির কথা খুব মনে পড়ছে। আচ্ছা মামা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি। আমার থেকে আবার তোর পারমিশন নিতে হবে। বলে ফেল, কি বলবি? তুমি কি সূর্যকে কখনো ক্ষমা করতে পারবে না? রাত্রির কথা শুনে অভি মির্জা নিশ্চুপ হয়ে যায়। আকাশের দিকে তাকিয়ে থাকে। রাত্রি মাথা নিচু করে ফেলে। অভি মির্জা রাত্রির দিকে ঘুরে বলে, তুই সূর্যকে কিছুতেই ভুলতে পারছিস না, তাই না রে বা? আমি তোর সাথে হয়তো অন্যায় করে ফেলেছি, জোর করে সূর্যের থেকে তোকে আলাদা করে দিয়েছি। তুমি এমন করে কেন বলছো মামা? ছোট থেকে তুমি আমাকে আদর যত্ন করে বড় করেছো, কখনো বাবা মায়ের অভাব বুঝতে দাওনি। আমার ভালো তুমি ছাড়া কে বুঝবে? শুধু সূর্যকে চাইলেও ভুলতে পারছি না, কিন্তু যখন মনে পড়ে আমার বাবার মতো মামা আমার সাথে আছে, তখন আর কোনো দুঃখ থাকে না। অভি মির্জা কিছু না বলে রাত্রিকে বুকে জড়িয়ে ধরে। রাত্রিও অভি মির্জাকে জড়িয়ে ধরে। কিছু সময় পর দুজন নিচে চলে আসে। অভি মির্জা রাত্রিকে রাত্রির রুমে নিয়ে এসে বেডে শুইয়ে দেয়। এরপর একটা কাঁথা গায়ের ওপর দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে। রাত্রি কিছু সময়ের মধ্যে ঘুমিয়ে পড়ে। অভি মির্জা রুমের লাইট অফ করে দরজা বন্ধ করে দিয়ে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে। অন্যদিকে রাত 11:30 এখন। রোদকে প্রপোজ করবে বলে মিম শাড়ি পরে নীল রঙের শাড়ির সাথে ম্যাচিং করে কানের দুল, হাতের চুড়ি। মিম ছাদের উপর এসে পায়চারি করছে। কিভাবে সে তার মনের কথা রোদকে বলবে সেটা ভাবছে, আর তার হাত পা কাঁপছে। ঠিক 12টায় রোদ ছাদে আসে। ছাদে দেখে মিম ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে। রোদ কাছে এসে হালকা কাশি দিতে মিম রোদের দিকে তাকায়। রোদ মিমের দিকে তাকিয়ে অবাক হয় এত রাতে শাড়ি পরা অবস্থায় দেখে। রোদের আর বসতে বাকি নেই মিম তাকে কি বলার জন্য রেখেছে। মিম বলে, কখন আসছো তুমি? এখনই। তুমি হঠাৎ এত রাতে শাড়ি পরছো কেন? এইসব ছাড়ো, আমি কেন ডাকলাম সেটা বলি। বলো, কি জন্য ডেকেছো? মিম চোখ বন্ধ করে বড় একটা নিঃশ্বাস নেয়। এরপরে বলে, রোদ, তোমাকে আমি প্রথম যেদিন দেখেছি সেই দিন থেকেই তোমাকে আমার ভালো লাগে। ধীরে ধীরে সময়ের সাথে সাথে সেই ভালো লাগা ভালোবাসা হয়ে যায়। তোমার চোখের ভাষাও বলে তুমি আমাকে ভালোবাসো। আমাকে সব সময় হাসি খুশি রাখো তুমি। তোমার মতো কেউ আমাকে বোঝে না, আর তাই আমি আমার জীবনের বাকিটা সময় তোমার সাথে কাটাতে চাই। উইল ইউ বি দ্য রিজন অফ মাই হ্যাপিনেস of the rest of my life? Give me the opportunity to be your life partner and be with you. I really love you, Rod. রোদ যা ভেবেছিল ঠিক তাই হলো। রোদ শান্ত কণ্ঠে মিমকে উদ্দেশ্য করে বলে, এসব তুমি কি বলছো মিম? আমি কি বলছি তুমি বুঝতে পারোনি? ও, আমি তো ভুলে গেছি তুমি লেখাপড়া করোনি, শুধু শুধু ইংরেজিতে বলে ফেলেছি। আমি বাংলায় বলছি আবারও। মিম আর কিছু বলবে তার আগে রোদের হাতের ইশারায় থামিয়ে দেয়। মিমও চুপ হয়ে যায়। রোদ বলতে শুরু করে, তোমরা সবাই আমার যে পরিচয় জানো সেটা মিথ্যে।
আই নো ইংলিশ ভেরি ওয়েল। তোমার মতো আমি দেশের বাইরে থেকে লেখাপড়া কমপ্লিট করে এসেছি মিম। আমি চাই তুমি সবসময় হাসি খুশি থাকো, তোমার সাথে সাথে এই পরিবারের সব মানুষগুলো খুশি থাকো। হ্যাঁ আমি জানি আমি এমনভাবে তোমার সাথে কয়েকদিন মিশেছি যাতে করে তোমার মনে হয়েছে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু বিশ্বাস করো ওটা আমার ভালোবাসা নয়, আমি তোমাকে ভালো একটা বন্ধু মনে করি। এখানে আসার পর থেকে তোমার মুখে হাসি দেখিনি, তোমার পরিবারের মানুষের মুখে হাসি দেখিনি, আমি শুধু সবার মুখে হাসি ফোটাতে চেয়েছি। কিন্তু তুমি জানো না আমি কে। পাশের গ্রামের যে অভি মির্জাকে মারার জন্য আজও বেঁচে আছে আমি, তোমাদের পরিবারের সেই জাত শত্রু অভি মির্জার ছেলে, আমি সেই রোদ আহমেদ সূর্য মির্জা মিম। তুমি যে রোদকে দেখেছো সেই রোদ আমি না। আগে রোদকে মেরে ফেলে নতুন এক রোদকে নিয়ে আমি তোমাদের বাড়িতে এসেছি, এক অন্য স্বপ্ন নিয়ে। আগের সেই রোদের জীবন ছিল একেবারেই আলাদা। রোদের কথা শুনে মিম যেন আকাশ থেকে পড়ে, অবাক হয়ে রোদের দিকে তাকিয়ে থাকে। এরপর রোদ তার পুরনো অতীত বলতে থাকে। এই ছেলেটাকে নিয়ে আর পারি না, বিয়ে বাড়িতে হাসলে আর খুঁজে পাই না, কোথায় যে ব্যস্ত হয়ে যায় বুঝতেই পারি না। তখনই রিমি মির্জা দেখে রোদ 10 থেকে 15 জন মেয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে। সবাই তাকে ঘিরে দাঁড়িয়ে আছে, ঠিক যেমন মৌমাছি ফুলের আশেপাশে ঘিরে থাকে। রিমি মির্জা গিয়ে রোদের এক হাত ধরে টেনে সেখান থেকে নিয়ে আসে। রোদ বলে, আম্মু কি করছো? সবাই আমার দিকে তাকিয়ে হাসছে তো। একদম চুপ, তোমাকে নিয়ে আমি এই জন্য এইসব বিয়ের অনুষ্ঠানে আসতে চাই না, সারাক্ষণ মেয়েদের আশেপাশে থাকো। আম্মু আমি কোনো মেয়েদের আশেপাশে যাই না, তোমার ছেলে এতটাই হ্যান্ডসাম আর দেখতে সুন্দর, তাই মেয়েরাই তোমার ছেলের আশেপাশে ঘুরতে থাকে। একদম চুপ, এখান থেকে বাড়ি ফেরার আগ মুহূর্ত পর্যন্ত তুমি আমার সাথে থাকবে, কোথাও যাবে না। বলেই রিমি মির্জা রোদের হাত ধরে রাখে। হঠাৎ রোদ দেখে বরের বাবা বরের চুল ঠিক করছে, কাঁধে ঝুলতে থাকা ওড়নাটা ঠিক করতে থাকে। এটা থেকে রোদ তার আম্মুকে উদ্দেশ্য করে বলে, কি শুরু করছে বরের আব্বু? এই দিক থেকে আমি কিন্তু বেঁচে গেছি আম্মু, আমার আব্বু নেই, সো আমার সাথে এসব করবে না। বলেই রোদ তার আম্মুর দিকে তাকায়, দেখে মুখটা মলিন হয়ে গেছে। রোদ কিছুই বুঝতে পারছে না হঠাৎ করে তার আম্মুর মুখটা মলিন কেন হয়ে গেল। কি হয়েছে তোমার আম্মু? আমি বাসায় যাব। রোদ তার আম্মুর খুব বাধ্য ছেলে, তাই আর কোনো কথা না বলে বিয়ে বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠে বসে। রোদ নিজের মতো করে গাড়ি চালাচ্ছে। রিমি মির্জা বাহিরের দিকে তাকিয়ে আছে, কোনো কথা নেই দুজনের মধ্যে। কিছু সময়ের মধ্যে বাসায় চলে আসে, দুজনেই মুখোমুখি হয়ে চুপচাপ বসে আছে। রোদ তার আম্মুর দিকে তাকিয়ে আছে, আর তার আম্মু মাথা নিচু করে বসে আছে। রোদের মাথায় কিছুই আসে না, হঠাৎ করে কি হলো তার আম্মুর। রোদ গিয়ে তার আম্মুর পায়ের কাছে বসে বলে, কি হয়েছে তোমার আম্মু, বলবে আমাকে? আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তোমার থেকে এই কথাটা লুকানো ঠিক হয়নি আমার। কিসের কথা বলছো তুমি আম্মু? তোমার আব্বু মারা যায়নি রোদ, তোমার আব্বু আজও বেঁচে আছেন। রিমি মির্জার কথা শুনে রোদ অবাক হয়ে তাকিয়ে থাকে তার মুখের দিকে। রিমি মির্জা আবার বলে, তোমার আব্বু আর আমি এই বাড়িতেই থাকতাম, আর এই যে অফিস, বাড়ি, গাড়ি আরও যা আছে এই সব কিছুই আমার নয়, এসব কিছু তোমার আব্বুই করে দিয়েছে, আমি শুধু সেগুলো দেখে রেখেছি মাত্র। তোমার দাদু বাড়ি মুন্সিগঞ্জের কাটাখালী গ্রামে। তোমার বয়স যখন 1 বছর বা 1.5 বছর হবে, আমরা তোমার দাদুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। এবার এতদিন পর আসলো কেন ভাইজান? অফিসে তো কাজের চাপ, কি বলবো। আচ্ছা আমরা বাসায় গিয়ে কথা বলি, এখানে দাঁড়িয়ে থেকে কথা না বললেও হয় না। রাজ কিন্তু ঠিকই বলছে মেজো ভাই। তোর এত তাড়াহুড়ো করছিস কেন? ও কিছু না ভাইজান। আচ্ছা ভাবি সূর্যকে আমাদের কাছে দাও। বলি সূর্য মানে রোদকে কোলে নেয় অয়ন মির্জা। সবাই হাসি খুশিভাবে গাড়িতে উঠে বসে। আমরা গাড়িতে বসে সবাই তোমার দাদুর বাড়িতে যাচ্ছিলাম, সবার মুখে হাসি লেগেছিল আমাদের যাওয়ার উপলক্ষে, কিন্তু পাশের গ্রাম মহেশপুরের লোকজন তখনই আমাদের উপর হামলা করে। ওই সময় এই 2 গ্রামের মানুষ একে অপরকে মারার জন্য পাগল হয়েছিল, যেন সবার রক্তের পিপাসা পেয়েছে। হঠাৎ করে আমাদের সামনে গাড়িটা বিকট শব্দে উড়ে যায়, আর সেই গাড়িতে ছিল তোমার দাদু আর আনোয়ার ভাইয়ের একটা মেয়ে ছিল ছোট্ট, যে আগে নিজের মাকে হারিয়ে ফেলেছে। সেই দিন মেয়েটা তার বাবাকেও হারিয়ে ফেলে। এরপরও
আমাদের ওপর আক্রমণ বন্ধ করেনি। মহেশপুরের লোকজন সবাই কোনো রকমে নিজেদের জীবন নিয়ে পালিয়ে বাসায় যায়। আমি সেদিন খুব ভয় পেয়েছিলাম, তবে আমার জন্য নয়, তোমার জন্য। তারপর এসব কি হয়? তোরা আজও নিজেদের পরিবর্তন করতে পারিসনি? আজও সেই গ্রামের মতো মারামারি নিয়ে পড়ে আছিস? ভাইজান, আমরা বন্ধ করলেও ওই হাওলদাররা পরিবারের বন্ধ করেনি। ওরা সুযোগ পেলেই আমাদের গ্রামের মানুষকে মেরে কাফনে পেঁচিয়ে পাঠিয়ে দেয়, কিন্তু আজ ওরা আমাদের আব্বুকে নিয়ে মেরে ফেলে। আমি ওদের ছাড়বো না। চুপচাপ বসে থাক যেখানে বসে আছিস। এমন করে চলতে থাকলে এই গ্রাম আর ওই গ্রামে শুধু মানুষ কবর আর কবর পড়ে থাকবে, মানুষ থাকবে না একজনও। আজ আমরা ওদের মারবো, কাল ওরা আমাদের মারবে, কি হবে এরপর সেটা ভাবছো? ওদের শত্রুতা আমাদের সাথে, আর আমাদের জন্য এই গ্রামের মানুষদের মরতে হচ্ছে। এসব কিছু বন্ধ করো। কিন্তু ভাইজান, ওরা আমাদের মতো চিন্তা কখনো করবে না। একজনকে তো পরিবর্তন হতে হবে, আর সেটা আমরা শুরু করব। এর আগে কি কখনো তোরা নিজেদের পরিবর্তন করিসনি? তাহলে ওরা কেন নিজেদের পরিবর্তন করবে? যাও সবাই যে যার রুমে যাও। অভি মির্জার উপরে কখনো কেউ কোনো কথা বলেনি, তাই আজও বলেনি। সবাই চুপ করে যে যার রুমে চলে যায়। অভি মির্জা মাথায় হাত রেখে বসে আছে। রিমি মির্জা রোদকে কোলে নিয়ে রাগী চোখে তাকিয়ে আছে অভি মির্জার দিকে। রাগী কণ্ঠে বলে, এই জন্য কি আমরা এখানে এসেছি? কেন এই রক্তের খেলা? সে আগের মতোই অমানুষ রয়ে গেছে সবাই। রিমি, আমাকে একটু সময় দাও, আমি সব কিছু ঠিক করে দেবো। তুমি সূর্যকে নিয়ে পাশের রুমে যাও, ওর হয়তো ক্ষুধা পেয়েছে, কিছু খাইয়ে দাও। রিমি মির্জা কিছু না বলে চুপচাপ চলে যায় পাশের রুমে। অন্যদিকে মাসুদ হাওলাদার উঠোনে বসে আছে, চোখে মুখে তার আনন্দের ছাপ স্পষ্ট। পাশে বসে আছে মোস্তাক হাওলাদার আর মিজান। ওই মির্জা বাড়ির মাথাকে আজকে কেটে ফেলে দিয়েছি। যে আমাদের দাদাকে মেরেছে তাকে আজ আমি মেরে ফেলেছি। কপাল ভালো ওদের যে সবাই একসাথে মরলো না। এত উত্তেজিত হবার কিছু হয়নি। একজন যখন মরেছে তখন এক এক করে বাকিরাও মরবে। আর তোরাও একটু সাবধানে থাকিস। এই হামলার পর ওরা চুপ করে বসে থাকবে না। ওরা কিন্তু এখন আমাদের উপর পাল্টা হামলা করবে। ওসব নিয়ে তুমি চিন্তা করো না আব্বু। আমাদের সাথে লাগতে আসলে উল্টো ওদেরই লাশ হয়ে ফিরতে হবে। দেখতে দেখতে কেটে যায় আরো 2 দিন। হাওলাদার বাড়ির লোকজন বেশ আবেগ হয় মির্জা বাড়ির লোকজন তাদের উপর হামলা না করায়। মির্জা বাড়ির সবাই একসাথে ড্রয়িং রুমে বসে আছে। তখনই সেখানে রিমি মির্জা এসে অভি মির্জাকে উদ্দেশ্য করে বলে, এখন চলো আমরা যাই। কোথায় যাবো তোমরা? কোথায় মানে কি অভি? আমাদের বাসায়, ওখানে কত কাজ পড়ে আছে। রিমি মির্জার কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। অভি মির্জা কি বলবে সেটা শোনার অপেক্ষায়। কোথায় যাব আমরা? এদিকে এই অবস্থা ছেড়ে আমরা কি করে চলে যাব রিমি? আর আমি এখানে না থাকলে এরা আবার পশুতে পরিণত হবে। এদের পরিবর্তন করার জন্যই আমাকে এখানে থাকতে হবে। আর সেটাকে আমি ভয় পাই অভি। ওদের পরিবর্তন করতে করতে না তুমি নিজেই পশুর মতন আচরণ শুরু করো। আমার উপর তোমার ভরসা নেই রিমি। বিষয়টা তেমন নয় অভি। তোমার আশেপাশে যারা আছে তাদের আমি বিশ্বাস করি না। আমি এই অবস্থায় ওদের ছেড়ে যেতে পারবো না। এইটাই কি তোমার শেষ কথা অভি? এটাই আমার শেষ কথা। ঠিক আছে, তাহলে তুমি ঠিক করো তুমি কি চাও। হয়তো এই গ্রাম আর এই পশুগুলো, নয়তো আমি আর সূর্য। রিমি মির্জার কথা শুনে সবাই হতভম্ব হয়ে তাকিয়ে আছে তার দিকে। সবাই জানে এর উত্তর কি হবে, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে অভি মির্জা বলে, পায়েল সাবধানে, তোর বাকিকে বাস স্ট্যান্ডে দিয়ে আয়। সব কিছু নিজে হাতে গুছিয়ে দিয়ে আয়, আর বাস যতক্ষণ না ছাড়বে ততক্ষণ আসবে না। অভি মির্জার কথা শুনে রিমি মির্জার চোখ থেকে পানি পড়তে থাকে। রিমি মির্জা কিছু না বলে রাজা মির্জার থেকে সূর্যকে কোলে নিয়ে এক কাপড়ে বাসা থেকে বের হয়ে যায়। অভি মির্জা একটা দীর্ঘশ্বাস ফেলে রোমের দিকে যেতে থাকে। তখনই একজন রাত্রিকে কোলে করে অভি মির্জার সামনে এসে বলে, আপনার বাবার সাথে যে মারা গেছে এটা ওনার মেয়ে। ওর মা মারা গেছে আরো আগেই। থাকবে কোথায়? কোনো এতিমখানায় দিয়ে আসবো? অভি মির্জা রাত্রিকে কোলে নিয়ে বলে, এতিমখানায় দিয়ে আসবো কেন? আজ থেকেও আমার কাছে থাকবে, এই বাসায় বড় হবে, এই বাসার মেয়ে হিসাবে। বলেই রাত্রিকে কোলে নিয়ে নিজের রুমে চলে যায়। কথাগুলো বলতে বলতে রিমি মির্জার চোখ পানিতে ভিজে যায়। সূর্যর চোখ থেকেও পানি পড়ছে। আর
তোমার পুরো নাম হলো রোদ আহমেদ সূর্য মির্জা। আম্মু, সেদিনের পর তুমি আব্বুকে আর দেখোনি? সেদিনের পর তোমার আব্বুও আমার কাছে আসেনি আর আমিও যাইনি। 25টা বছর কেটে গেছে। আমি আজ বুঝতে পারছি এই 25টা বছর আমি তোমার আব্বুর সাথে অন্যায় করেছি, আর তোমার সাথেও 25টা বছর তোমার আব্বুর ভালোবাসা থেকে তোমাকে বঞ্চিত করে রেখেছি। আম্মু, আমি যদি আব্বুর কাছে যেতে চাই, তুমি কি আমাকে যেতে দেবে আব্বুর কাছে? যাও, যদি পারো তোমার আব্বুকেও সাথে করে নিয়ে এসো। সূর্য বসা থেকে উঠে দাঁড়ায়, রিমি মির্জাও দাঁড়ায়। রিমি মির্জা সূর্যকে উদ্দেশ্য করে বলে, আমাকে তুমি মাফ করতে পারবে তো সূর্য? সূর্য কিছু না বলে তার আম্মুকে জড়িয়ে ধরে, এরপর শান্ত কণ্ঠে বলে, এভাবে কেন বলছো আম্মু? তুমি আমার ভালোর জন্যই ভয়ে সেখান থেকে চলে এসেছো। আর তুমি চিন্তা করো না, আমি তোমার আর আব্বুর মধ্যকার দ্রুত ঠিক করে দেবো। বলেই সূর্য তার আম্মুকে ছেড়ে দিয়ে নিজের রুমে চলে আসে। একটা ব্যাগে কিছু জামা কাপড় গুছিয়ে নেয় নিজের জন্য, এরপর একটা ব্যাক প্যান্ট, হোয়াইট শার্ট পরে নেয়, হাতে দামি ব্র্যান্ডের ওয়াচ, চশমাটা বুকে ঝুলিয়ে নেয়, চুলগুলো স্পাইক করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে ভালো করে দেখছে। নিজের মুখের উপর হাত ঘুরিয়ে আয়নার দিকে চুমু ছুঁড়ে দিয়ে সূর্য বলে, জিও মামা, তোমাকে যা লাগছে না পুরো সিনেমার হিরো। হঠাৎ হাসির শব্দ ভেসে আসে সূর্যর কানে। সূর্য দরজার দিকে তাকিয়ে দেখে তার আম্মু তার দিকে তাকিয়ে হাসছে। সূর্য লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয়। রিমি মির্জা সূর্যর কাছে এগিয়ে এসে বলে, এত লজ্জা পাওয়ার কি আছে? সত্যি আমার ছেলেটাকে সিনেমার হিরোর মতন লাগছে। কারো নজর যেন না লাগে আমার ছেলের উপর। সূর্য আর চোখে তার আম্মুর দিকে তাকিয়ে লজ্জামাখা কণ্ঠে বলে, তুমি সব কিছু শুনে ফেলেছো আম্মু? সব শুনেছি, তবে একটুও মিথ্যা বলনি তুমি। আচ্ছা, এসব বাদ দাও, সাবধানে যাবে আর ওখানে পৌঁছে আমাকে কল করবে। সরাসরি বলো আব্বু কেমন আছে সেটা বলবো। একটা থাপ্পড় দিব, পচা ছেলে। যাও এখন। সূর্য হাসতে হাসতে তার আম্মুকে সালাম করে বাসা থেকে বের হয়ে যায়। গাড়িতে উঠে তার আম্মুকে বিদায় দিয়ে রওনা দেয় মুন্সিগঞ্জের কাটাখালী গ্রামের উদ্দেশ্যে। বিকেল 4টা এখন। রাত্রি পুকুর পাড়ে বসে পানিতে পা ভিজিয়ে রেখে গুনগুন করছে, শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি, শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। যদি বলো একবার, এ জীবনে শতবার হাসি মুখে পড়ব মরণ ফাঁসি। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। হঠাৎ একটা গাড়ি এসে রাত্রির সামনে থামে। রাত্রি গান থামিয়ে গাড়ির দিকে তাকিয়ে আছে। গাড়ি থেকে একটা যুবক বের হয়ে আসে। রাত্রি এক পলকে তাকিয়ে আছে যুবকটার দিকে, চোখের পলকে ফেলছে না রাত্রি। আরে, এটার অন্য কেউ নয়, আমাদের গল্পের নায়ক রোদ আহমেদ সূর্য মির্জা। সূর্য খেয়াল করে মেয়েটা তার দিকে পদক্ষীণ দৃষ্টিতে তাকিয়ে আছে। সূর্য মেয়েটার কাছে গিয়ে হালকা কাশি দিতেই রাত্রি হকচকিয়ে ওঠে আর বলে, তুমি কে হে যুবক? তুমি যে কতটা সুন্দর সেটা কি তুমি জানো? রাত্রির কথা শুনে সূর্য বোকা হয়ে যায়, মনে মনে বলে, এ কোনো পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। দেখতে শুনতে তো খুবই সুন্দর, কিন্তু মাথার তার তো দেখছি সব কটা কাটা। সূর্যকে এমন করে তার দিকে তাকিয়ে থাকতে দেখে রাত্রি বলে ওঠে, তুমি নিশ্চয়ই আমাকে পাগল ভাবছো তাই না? তবে আমি কিন্তু পাগল নই, তুমি সত্যি খুব সুন্দর দেখতে। আচ্ছা, তোমাকে তো এই গ্রামে এর আগে কখনো দেখিনি। বাড়ি কোথায় তোমার? আমার বাড়ি কোথায় সেটা জানতে হবে না। আর ভেবেছিলাম একটা ঠিকানা জিজ্ঞেস করব, কিন্তু এখন সেই ইচ্ছেটাও আর নেই, যত সব ফাউল। বলেই সূর্য সোজা গিয়ে নিজের গাড়িতে উঠে বসে। রাত্রি কোমরে হাত রেখে রাগিয়ে ফুলতে থাকে। সূর্য গাড়ি স্টার্ট দিয়ে সেখান থেকে চলে যায়। রাত্রি রাগিয়ে ফুসফুস করতে করতে বলতে থাকে, ব্যাটার কত বড় সাহস আমাকে বলে ফাউল!
তুই ফাউল, তোর 14 গোষ্ঠী ফাউল। দেখতে নায়কের মতো আর মুখের ভাষা ভিলেনের মতো। এখন পালানি কেন বেটা? সাহস থাকলে সামনে আয়, বদের হাড্ডি ইবলিশের নানা। আর একবার তোকে সামনে পাই, দেখিস যদি তোর কান না মলে দেই তবে আমার নামও রাত্রি না। এদিকে সূর্য মির্জা বাড়ির সামনে এসে গাড়ি থামায়। হঠাৎ বাসার সামনে গাড়ি থামায়, সবাই সেই দিকে খুব আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। গাড়ির দরজা খুলে সূর্য বের হলে সবাই তার দিকেই এগিয়ে আসে। সূর্য চারপাশে তাকাচ্ছে আর এক কদম দু কদম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বাসার ভেতর থেকে সবাই বাহিরে এসে দাঁড়ায়। সূর্য সবাইকে দেখে দাঁড়িয়ে যায়। অয়ন মির্জা বলে, কে তুমি বাবা? কাকে চাও? এর মধ্যেই রাত্রি বাসায় ফিরে আসে। বাসায় আসতে দেখে সেই গাড়িটা তাদের বাসার সামনে দাঁড়িয়ে আছে। যে গাড়িটা একটু আগেই পুকুর পাড়ে তার সামনে দাঁড়িয়েছিল। রাত্রি মনে মনে বলে, এটা আমাদের বাসায় কেন? এই রে, আবার আমার নামে বিচার দিচ্ছে না তো? তাড়াতাড়ি বাসার ভেতরে যাই। বলে বাসার ভিতরে এসে দেখে সবার মাঝখানে সেই ছেলেটা দাঁড়িয়ে আছে। সূর্য বলে, জি, আমার নাম সূর্য। এটা তো অভি মির্জার বাড়ি, তাই না? অভি মির্জা আমার বড় ভাই। ওনার সাথে তোমার কি কাজ? জি, আমি ওনাদের ছেলে রোদ আহমেদ সূর্য। আমি ওনার ছেলে। কথাটা শুনেই সবার চোখে মুখে আনন্দেরা খেলা করতে শুরু করে। অভি মির্জা রুমে বসে বসে বই পড়ছিল আর সব কিছু শুনছিল। হঠাৎ এই কথা শুনে এক প্রকার দৌড়ে রুম থেকে বের হয়ে আসে আর বাকি সবাই সূর্যকে নিয়ে ব্যস্ত হয়ে যায়। সবাই সূর্যকে বুকে জড়িয়ে ধরে কপালে গালে চুমু দিতে থাকে। তুই আমাদের সূর্য, কত বড় হয়ে গেছিস। এত বছর পর আমাদের কথা মনে পড়লো তোর? তখনই সবার চোখ যায় পেছনে দাঁড়িয়ে থাকা অভি মির্জার দিকে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সূর্যের দিকে। নীরবে চোখ থেকে পানি ফেলছে। রাজ মির্জা হাতের ইশারা দিয়ে অভি মির্জাকে দেখিয়ে বলে, ওই যে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে, ওটাই তোমার আব্বু। সূর্য এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার আব্বুর দিকে। অভি মির্জা সূর্যর কাছে এসে চোখে থাকা সাদা ফ্রেমের চশমাটা খুলে চোখের পানি মুছে নেয়। এরপর আবার চশমাটা চোখে পড়ে নেয়। সূর্যর দুবাহুতে হাত রেখে সূর্যর দিকে কিছু সময় তাকিয়ে থেকে শক্ত করে বুকে জড়িয়ে ধরে। সবার চোখে খুশিতে পানি ঝরছে। তখনই অয়ন মির্জা দেখে দরজার পাশে রাত্রি লুকিয়ে সব কিছু দেখছে। অয়ন মির্জা বলে, কিরে, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? আমাদের সূর্য এসেছে, অভি ভাইজানের ছেলে। তুইও না ভাইয়া, রাত্রি কি করে সূর্যকে চিনবে? ছেলেবেলায় কেউ কাউকে দেখেনি। সূর্য আব্বুর খুব ভালো একটা বন্ধু ছিল। রাত্রি তারই মেয়ে। খুব ভালো শান্তশিষ্ট আমাদের রাত্রি। রাস্তায় আসার সময় দেখা হয়েছে সেজু চাচ্ছু। সত্যিই খুব শান্তশিষ্ট। রাত্রি মাথা নিচু করে মাথা চুলকাতে থাকে। রাত প্রায় 10টা এখন। সূর্য নিজের রুমে বসে বই পড়ছে। তখনই সেখানে অভি মির্জা আসে। অভি মির্জাকে দেখে সূর্য বই বন্ধ করে পাশে রেখে দিয়ে বলে, আরে আব্বু, তুমি এ সময় এসো, বসো এখানে। অভি মির্জা বেডে বসে সূর্যর হাত ধরে পাশে বসিয়ে দিয়ে শান্ত কণ্ঠে বলে, তোর শরীর কেমন? রাস্তায় আসতে কোনো সমস্যা হয়নি তো? আর বাসায় সব কিছু ঠিক আছে কি না সেটা জানতে আসলাম। সূর্য তার আব্বুর কথা শুনে মুচকি হাসে। অভি মির্জা বুঝতে পারছে তার ছেলে যে তার মিথ্যা ধরে ফেলেছে। সূর্য মুচকি হেসে বলে, সত্যি করে বলো তো আব্বু, তুমি কি এগুলো জানতে এসেছো নাকি আম্মুর কথা জানতে এসেছো? সূর্যর কথা শুনে অভি মির্জা অন্যদিকে তাকিয়ে ফেলে। লজ্জা মাখা একটা হাসি দিয়ে বলে, তোর আম্মুই কথা জানতে চাইছিল, কিন্তু সরাসরি বলতে কেমন জানি বাধা পাচ্ছে। আম্মু খুব ভালো আছে আর তোমার কথা সব সময় মনে করে। আমি নিজে দেখেছি আব্বু আম্মুকে সব সময় তোমার কথা বলে কান্না করতে, কিন্তু আমি জানতাম না তুমি বেঁচে আসো। এমনকি কখনো তোমার কোনো ছবিও দেখিনি। তোমার রেখে আসা এই অফিসটাকে আমি আর আম্মু মিলে অনেক বড় একটা অবস্থানে নিয়ে এসেছি। তোর আম্মু কি আমাকে ক্ষমা করতে পারবে কখনো? তোর আম্মুর সাথে যে আমি বড় অন্যায় করে ফেলেছি। আম্মুর তোমার উপর কোনো রাগ নেই আব্বু, উল্টো আম্মু নিজেকে অপরাধী মনে করে তোমার সাথে অন্যায় করছে বলে। আচ্ছা আব্বু, তুমি কি আজও আম্মুকে আগের মতো ভালোবাসো? অভি মির্জা সূর্যর কথা শুনে চুপ হয়ে যায়। বসা থেকে উঠিয়ে জানালার পাশে এসে দাঁড়ায়। সূর্য তাকিয়ে আছে তার আব্বুর দিকে। অভি মির্জা দূর আকাশের দিকে তাকিয়ে বলে, ভালোবাসা এমন একটা অসুখ যে একবার এই অসুখে আসক্ত হয়, চাইলেও সে অসুখ থেকে মুক্তি পায় না। তোর আম্মুকে আমি কতটা ভালোবাসি তা বলতে পারবো না, তবে এতটুকু বলতে পারি তোর আম্মু ছাড়া আমার জীবনে দ্বিতীয় কোনো নারীর জায়গা নেই। এত যদি তোমরা অপরকে ভালোবাসো তাহলে কেন কখনো আম্মুকে ফিরিয়ে আনতে গেলে না আব্বু?
তোর আম্মু এখানে থাকবে না, আর আমিও এদের একা ফেলে যেতে পারবো না। তুই হয়তো তোর আম্মুর থেকে সব কিছু শুনেছিস। সূর্য মাথা নাড়ে। এরপর বাবা ছেলে আরো অনেক বিষয় নিয়ে কথা বলতে থাকে। কথা বলতে বলতে কখন যে ফজরের আজান দিয়ে ফেলে কেউ বুঝতে পারে না। কানে আজান ভেসে আসতেই দুজনে চমকে ওঠে। এত সময় হয়ে গেছে বুঝতেই পারলাম না। আমিও বুঝতে পারিনি আব্বু। আচ্ছা তুই তাহলে ঘুমিয়ে পড়, আমিও গিয়ে শুয়ে পড়ি। আব্বু একটা কথা বলবো? বল না, কি বলবি? তোমার বুকে ঘুমাতে খুব ইচ্ছে করছে। আজকে বাগের সময় এখানে আমাকে তোমার বুকে জড়িয়ে ধরে শুয়ে থাকবো। অভি মির্জার চোখ ছলছল করতে থাকে। সূর্যর কথা শুনে অভি মির্জা কিছু না বলে সূর্যকে বুকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। সূর্য তার আব্বুকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে, চোখ বন্ধ করে। 25 বছর পর যে সে নিজের বাবার বুকের সন্ধান পেয়েছে, শান্তিতে সেই বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। অভি মির্জাও ছেলের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঘুমিয়ে পড়ে। সকাল গড়িয়ে প্রায় দুপুর হতে চলল। বাসার সবাই অবাক, এত সময় অভি মির্জা ঘুমোচ্ছে তাই। অয়ন মির্জা গিয়ে দেখে অভি মির্জা তার রুমে নেই। সবার কাছে এসে বলে, ভাইজান তো তার রুম নেই? আচ্ছা, সূর্যর রুমেই কালকে ঘুমিয়ে পড়িনি তো। সবাই একসাথে সূর্যর রুমের পাশে গিয়ে দাঁড়ায়। দেখে অভি মির্জা ছেলেকে বুকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। সবার চোখ ছলছল করতে শুরু করে। 25 বছর পর ছেলেকে পেয়ে অভি মির্জা যেন নিজের জীবনটা ফিরে পেয়েছে। দুপুর 2টা এখন। সবাই একসাথে খেতে বসেছে। মির্জা বাড়ি আজকে আনন্দে মেতে উঠেছে। খাবার টেবিলেই সবাই গল্প করছে আর খাচ্ছে। রাত্রি চুপচাপ তাকিয়ে আছে সূর্যর দিকে। হঠাৎ সূর্যের চোখ পড়ে রাত্রির দিকে। রাত্রি এটা দেখেই সাথে সাথে চোখ নামিয়ে নেয়। সূর্য মুচকি হাসে। একটু পরেই আর চোখে সূর্যর দিকে তাকিয়ে দেখে সূর্য তার দিকে তাকিয়ে আছে। সূর্য চোখের ইশারা জিজ্ঞেস করে, কি দেখছো? রাত্রি লজ্জা পেয়ে মাথা দুদিকে নেড়ে বোঝায় কিছু না। খাওয়া দাওয়া শেষ করে সবাই আবার গল্প জুড়ে দেয়। হঠাৎ সূর্যর মোবাইল বেজে ওঠে। সূর্য মোবাইল হাতে নিয়ে দেখে তার আম্মুর নাম্বার থেকে কল এসেছে। সবার থেকে উঠে রুমে চলে আসে। কল রিসিভ করতেই ওপাশ থেকে রিমি মির্জা অভিমানের সুরে বলে ওঠে, আব্বুকে পেয়ে আম্মুকে ভুলে গেছো তাই না? এমনটা নয় আম্মু। কেমন সেটা আমার বোঝা হয়ে গেছে। গতকাল গেছো, এখনো একটা কল করোনি আমাকে। বিশ্বাস করো আম্মু, তোমাকে যে কল করবে সেই সময়টাই পাইনি। এখানে আসার পর কি কি হয়েছে শোনো। এরপর সূর্য সবকিছু বলে, শুধু তার আব্বু যে তার আম্মুর কথা জিজ্ঞেস করেছে সেটা ছাড়া। সব শুনে রিমি মির্জা বলে, আচ্ছা সবাই তোমাকে পেয়ে খুব খুশি তাই না? আম্মু ভীষণ খুশি, তুমি থাকলে আরো ভালো হতো। আচ্ছা তোমার আব্বু আমার কথা কি কিছু জিজ্ঞাসা করেনি? কই না তো, কাল সারা রাত কত কিছু নিয়ে কথা বললো, কিন্তু তোমার কথা তো জিজ্ঞেস করলো না। রিমি মির্জা মুখটা মলিন হয়ে যায়। সূর্য শব্দ করে হেসে দিয়ে কাল রাতের সব কিছু বলে। সব শুনে রিমি মির্জা বলে, আমি জানতাম তো তোমার আব্বু আজও আমাকে ভালোবাসে। আর তুমি আম্মু? আমি আজও তোমার আব্বুকে ততটাই ভালোবাসি যতটা ভালোবাসতাম তাকে ছেড়ে চলে আসার আগে। তাহলে এখানে চলে আসো না আম্মু। যদি তোমার আব্বু কখনো আমার কাছে এসে বলে তাহলে ভেবে দেখব। আচ্ছা আর একটা কথা জিজ্ঞাসা করার ছিল, ওখানে কি আগের মতোই খুন খারাপই হয়? আমি আসার পর তো কোনো কিছু দেখলাম না আম্মু। আর আব্বু সবাইকে পরিবর্তন করে ফেলেছে, মনে হচ্ছে সবাই কত শান্ত শিষ্টভাবেই তো আছে। ও আচ্ছা ঠিক আছে, তুমি নিজের খেয়াল রেখো, সাথে তোমার আব্বুরও, কেমন? সূর্য ঠিক আছে বলে কল কেটে দরজার দিকে তাকিয়ে দেখে রাত্রি এক চোখে তার দিকে তাকিয়ে আছে, অন্য চোখ দরজার আড়ালে। কান পেতে তার সব কথা শুনছে। সূর্য বলে, এখানে আসো। হঠাৎ সূর্যের কথা শুনে রাত্রি ভয়ে কেঁপে ওঠে। সূর্যের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলে সূর্য আবার বলে, তোমাকে এখানে আসতে বললাম না? রাত্রি এক কদম সামনে আসে তো 2 কদম পিছনে সরে যায়। ভয়ে ভয়ে সূর্যর সামনে এসে দাঁড়ায়। সূর্য বলে, লুকিয়ে লুকিয়ে কি করা হচ্ছে শুনি ওখানে? কই আমি কেন লুকিয়ে থাকবো? আমি তো এখান দিয়ে যাচ্ছিলাম, তোমার কথা শুনে দাঁড়িয়ে গেলাম। সূর্য ভ্রুকুচকে রাগে চোখে তাকায় রাত্রির দিকে। রাত্রি চোখ বন্ধ করে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, সরি, আমি এখানে লুকিয়ে শোনার চেষ্টা করছিলাম। তো তুমি কার সাথে কথা বলছো? বলেই রাত্রি চোখ বন্ধ করে ফেলে। একটু পর এক চোখে খুলে সূর্যের দিকে তাকিয়ে দেখে সূর্য তার দিকে রাগি চোখে তাকিয়ে আছে। রাত্রি আবার চোখ বন্ধ করে ফেলে।
চোখ বন্ধ করেই বলতে থাকে, সরি বললাম তো, এমন করে তাকিয়ে থাকো না প্লিজ, আমার খুব ভয় করছে। আমি কি চোখ খুলবো? আরে কথা বলছো না কেন? আমি কিন্তু চোখ খুললাম, তুমি স্বাভাবিকভাবে আমার দিকে তাকাও। বলি রাত্রি চোখ খুলে দেখে সূর্য নেই। রাত্রি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বুকে ফু দেয়। সন্ধ্যা 7টা এখন। বাড়ির উঠোনে চেয়ারে বসে আছে অভি মির্জা। তার সামনে বসে আছে কয়েকজন লোক। অভি মির্জার পেছনে দাঁড়িয়ে আছে তার ভাইরা আর গ্রামের কয়েকজন মানুষ। সামনে বসে থাকা লোকটা বলে, আমাদের মহেশপুরের হাওলাদার বাড়ি থেকে পাঠানো হয়েছে। হাওলাদার বাড়ির মানুষ চাইলে সবকিছু করতে পারে, এটা আপনার অজানা নয়, কিন্তু ওরা আপোষে সবকিছু করতে চাইছে। এত ঘুরিয়ে পিছিয়ে বলে অযথা সময় নষ্ট করার কিছুই নেই, সরাসরি বলে ফেলো কি বলতে চাইছো। আপনাদের গ্রামের শেষ মাথায় মহেশপুর গ্রামের সাথে আপনাদের গ্রামের কয়েকজন লোকের জমি আছে। হাওয়ালদার বাড়ির বড় ছেলে মাসুদ হাওয়ালদার সেই জমিগুলো কিনতে চায়। প্রয়োজন হলে ওদের কিছু টাকা বাড়িয়ে দেওয়া হবে, আর আপনিও আপনার কমিশন পেয়ে যাবেন। আমাকে এত বছরও তোমরা চিনলে না? আমি কারোর থেকে কমিশন খাই না, আমি কোনো দালাল নই। আর এই গরিব অসহায় মানুষগুলোকে টাকা নিয়ে কি করব সেটা জানো না? জানে শুধু নিজেদের জমিতে চাষ করতে। কি ওই হাওলাদারের ছেলেকে বলে দেও এসব চিন্তা মাথার থেকে বের করে দিতে। অভি মির্জার কথা শুনে লোকটা বসা থেকে উঠে দাঁড়ায়। শরীরের সমস্ত শক্তি দিয়ে চেয়ারটাতে লাথি দেয়। এরপর হাতের আঙুল দেখিয়ে অভি মির্জাকে উদ্দেশ্য করে বলতে থাকে, এই অভি, তুই নিজেকে কি মনে করিস? হে, এই গ্রামের সবার মালিক, নাকি এই গ্রামটাকে তোর বাপের সম্পত্তি বলে মনে করিস? ভালো কথায় কাজ না হলে কি করে কাজ করাতে হয় সেটা আমি ভালো করেই জানি। রক্তের খেলা খেলতে বাধ্য করিস না বলে দিলাম। তাহলে কি হতে পারে তুই সেটা ভালো করেই জানিস। আমি যদি চাই তাহলে তোকে এখনই জ্যান্ত পুঁতে ফেলতে পারি, কিন্তু আমি কোনো ঝামেলা করতে চাইনি। এখানে ভালোভাবেই বলছি, এখান থেকে চলে যা, নয়তো আমি নিজেকে তোদের মতো বানাতে বাধ্য হব। কাজটা তুই ভালো করলি না অভি, এর ফল তোর পুরো পরিবারকে ভোগ করতে হবে। বলেই লোকটা সবাইকে নিয়ে সেখান থেকেই চলে যায়। পাশে দাঁড়িয়ে থাকা অভি মির্জার ভাইরা রাগে কটমট করছে। এত সময় দরজার সামনে দাঁড়িয়ে সবকিছু শুনেছে সূর্য। লোকগুলো চলে যেতেই পেছনের দরজা দিয়ে দৌড়ে বের হয়ে যায়। এরপর কি হতে পারে, কোথায় যাচ্ছে সূর্য, সবকিছু জানতে পারবেন। তার জন্য একটু যে অপেক্ষা করতে হবে। খুব তাড়াতাড়ি পরের সিজন নিয়ে চলে আসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।